মৌসুমিতা, গতকালই আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি নিয়ে একটা পর্যালোচনা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকেই তিনি জ্বালানির দাম নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিরোধী শাসিত রাজ্যগুলোকে খোঁচা দিলেন। বুধবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বলেন, কয়েকটি রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমিয়ে রাজ্যবাসীর বোঝা লাঘব করেনি। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের ফল ঘোষণার পর থেকে 6 এপ্রিল অবধি 16 দিনে 14 বার বেড়েছিল পেট্রোল ডিজেলের দাম। এখন কলকাতায় 1 লিটার পেট্রোল কিনতে গেলে গুনতে হচ্ছে 115 টাকা 12 পয়সা, আর লিটার পিছু ডিজেলের দাম 100 টাকা ছুঁই। মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। মোদী সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পাল্টা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারগুলির কোর্টেই বল ঠেললেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নাম করে দিলেন খোঁচা। কার্যত মনে করিয়ে দিলেন, গত বছর কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমালেও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য পেট্রোপণ্যের দামে ভ্যাট কমায়নি। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। अपने एक तरफा वन साइडेड जो बात कहा है देश का जनता को, वो टोटल मिसलीडिंग है, ठीक नहीं है। अपनी बाड़ाबेन और राज्य सरकार के बिक्री कर दिए टाका मेटाबे। आपका पास हमारा 97,000 करोड़ रुपया अभी बाकी है। 97,000 কোটি টাকা আমরা আপনার কাছে পাবো, সেই টাকা আপনারা আমাদের দেন না। আমাকে 97,000 কোটি টাকার হাফ দিয়ে দিন, দেখুন আমি 3,000 কোটি টাকা পরের দিন দিয়ে দিচ্ছি। গত বছরের 4 নভেম্বর পেট্রোলের দামে লিটারে 5 টাকা ও ডিজেল লিটারে 10 টাকা এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। এরপর কেন্দ্রের পথে হেঁটে পেট্রোল ডিজেলের দামে ভ্যাট কমায় 25টি রাজ্য। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড়াও ছিল তৎকালীন কংগ্রেস শাসিত পাঞ্জাব, রাজস্থান ও ছত্তিশগড়ও। কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য সরকার এখনো পেট্রোপণ্যের দামে ভ্যাট কমানোর পথে হাঁটেনি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই প্রসঙ্গ টেনে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির দায় কার্যত রাজ্যের ঘাড়ে চাপালেন নরেন্দ্র মোদী। ফের একবার আবেদন জানালেন ভ্যাট কমানোর জন্য। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका বেনিফিট পৌঁছাইয়ে। বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছে, প্রধানমন্ত্রী বারবার কর কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বললেও সেই স্বস্তি এখন উধাও। মোদী সরকার 5 টাকা করে পেট্রোল ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমিয়েছিল গত বছরের 4 নভেম্বর। সেদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ছিল 104 টাকা 67 পয়সা, আর বুধবার পেট্রোলের দাম 115 টাকা 12 পয়সা। অর্থাৎ 5 টাকা দাম কমার পর 5 মাসে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে 10 টাকা 45 পয়সা। खाली पेट्रोल और डीजल पे मोदी जी का इनकम हुआ है 17.3 लाख 202 करोड़ 242 करोड़। और आप स्टेट को बोलते हैं। কেন্দ্র রাজ্য যখন তরজায় ব্যস্ত, তখন মূল্যবৃদ্ধির জাঁতাকলে পিষছে সাধারণ মানুষ। সুমন ঘড়াই, ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পেট্রোল ডিজেলের ভ্যাট কমানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা এবার দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি? আগে আপনি সরকারি কর্মীদের পেনশন দিয়ে দিন, যারা রাস্তায় বসে আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের চাকরি দিন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনের থেকে বেশি দিচ্ছে, রোজ খালি খাতা নিয়ে বসে থাকেন, নিজে কোনো দায়িত্ব পালন করেন না। আসুন শুনবো। আগে আপনি আপনার কর্মচারীদের পেনশন দিন, ডিএ দিন, যারা রাস্তায় বসে আন্দোলন করছে, যুবকরা তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের চাকরি দিন। কেন্দ্র সরকার যা দিচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি দিচ্ছে, ওয়েস্টবেঙ্গলকে বেশি দেয়, হিসাব করে দেখুন। রোজ খালি খাতা নিয়ে বসে থাকেন, নিজে কোনো দায়িত্ব পালন করেন না, করুন।
জ্বালানির দাম বেড়ে চলেছে এবং পাশাপাশি তাল মিলিয়ে মূল্যবৃদ্ধি হচ্ছে প্রত্যেকটা জিনিসের, এবং এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী মনে করানোর চেষ্টা করলেন 5 মাস আগে কেন্দ্র কিভাবে জ্বালানির দামে এক্সাইজ ডিউটি কমিয়েছিল। পাল্টা কংগ্রেস দাবি করেছে মোদী সরকারের আমলে পেট্রোল ডিজেলে যে পরিমাণ এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। বুধবার জ্বালানির দামের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বারবার মনে করিয়ে দিয়েছেন 5 মাস আগে এক্সাইজ ডিউটি কমিয়ে কেন্দ্র কিভাবে দেশবাসীকে স্বস্তি দিয়েছিল। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। पिछले नवंबर महीने में कम की थी। केंद्र सरकार ने राज्यों से भी आग्रह किया था कि वो अपने यहां टैक्स कम करे और ये बेनिफिट नागरिकों को ट्रांसफर करे। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা পরিসংখ্যান দিয়ে টুইট করেছেন, কংগ্রেস সরকারের আমলে পেট্রোলে এক্সাইজ ডিউটি ছিল লিটার পিছু 9 টাকা 48 পয়সা। মোদি জমানায় এখন সেটাই বেড়ে হয়েছে 27 টাকা 90 পয়সা। কংগ্রেস জমানায় ডিজেলে এক্সাইজ ডিউটি ছিল লিটার পিছু 3 টাকা 56 পয়সা। মোদি জমানায় তা বাড়িয়ে করা হয়েছে 21 টাকা 80 পয়সা। ये आप 26 लाख करोड़ कमा लें सेंट्रल एक्साइज से पिछले 8 साल में पेट्रोल और डीजल पर, जीएसटी देने के वक्त जो आपकी संवैधानिक आपकी जिम्मेदारी है उस वक्त आप शर्मा जाएं और नहीं दें, और फिर राज्यों को कहो अब आप वैट भी कम कर दो। आप पहले वो 26 लाख करोड़ का हिसाब दीजिए, फिर राज्यों के पास आइए और पहले सेंट्रल एक्साइज कम कीजिए सबसे पहले। জ্বালানির দামের কর থেকে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই বিপুল রাজকোষ ভরে। বুধবারের হিসেব অনুযায়ী 1 লিটার পেট্রোলে কেন্দ্রীয় সরকার কর নেয় 27 টাকা 90 পয়সা আর রাজ্য সরকার লিটার পিছু কর নেয় 22 টাকা 30 পয়সা। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দামে কেন্দ্রীয় সরকারের কর 21 টাকা 80 পয়সা এবং রাজ্য সরকারের কর 14 টাকা 18 পয়সা। জ্বালানির দামে ভ্যাট কমানোর কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী কর্ণাটক ও গুজরাতে তুলনা টানেন। जो राज्य टैक्स में कटौती करते हैं उन्हें राजस्व की हानि होती है। कर्नाटका ने टैक्स में कटौती नहीं की होती तो उसे इन 6 महीनों में 5,000 करोड़ रुपए से ज्यादा का राजस्व मिलता। गुजरात ने भी टैक्स कम नहीं किया होता तो उसे भी 3,500-4 हजार करोड़ रुपए से ज्यादा का राजस्व और मिलता। পাল্টা পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের বক্তব্য, মোদি জমানায় অপরিশোধিত তেলের দাম যখন তলানিতে চলে এসেছে তখনও পেট্রোল ডিজেলের দাম কমেনি। 2016 জানুয়ারিতে অপরিশোধিত তেলের দর $28 নেমে গিয়েছিল, অথচ তখনও পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 59 টাকা আর ডিজেল ছিল লিটার প্রতি 44 টাকা। 2020 এপ্রিলে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আরও কমে $20 নেমে আসে, কিন্তু তখনও ভারতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 70 টাকা আর ডিজেলের দাম 62 টাকা। গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানান, গত 3টি আর্থিক বছরে পেট্রোল ডিজেলে কর বাবদ কেন্দ্রীয় সরকার 8,02,000 কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু 2020-21 অর্থবর্ষে এই কেন্দ্রের আয় হয়েছে 3,71,000 কোটি টাকা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী এদিন কার্যত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করেন। जो युद्ध की परिस्थिति पैदा हुई है और जिस प्रकार से सप्लाई चेन प्रभावित हुई है, और ऐसे माहौल में दिनों दिन चुनौतियां बढ़ती जा रही हैं। ऐसे संकट के समय में केंद्र और राज्यों के बीच तालमेल को और बढ़ाना अनिवार्य हो गया है। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করে 24শে ফেব্রুয়ারি। তারপরেও প্রায় 1 মাস জ্বালানির দাম বাড়েনি। পেট্রোল ডিজেলের দাম বাড়ে 22শে মার্চ, যখন 5 রাজ্যের ভোট হয়ে গিয়েছে। এই তথ্য তুলে ধরে বিরোধীদের পাল্টা প্রশ্ন, যুদ্ধের জন্য পেট্রোল ডিজেলের দাম বাড়লে এটা কিভাবে সম্ভব? উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। তার বাড়িতে দুষ্কৃতীদের দিয়ে হামলা চালিয়েছেন রঘুনাথপুরের আইসি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলে রঘুনাথপুরের শহর যুব তৃণমূল সভাপতি, যদিও তা মানতে নারাজ আইসি। পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কাল গভীর রাত্রে প্রায় 12টার দিকে আমার ফোন আসে রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী। তারপরে আমার বাড়িতে হামলা হয়। আমার যেটা অভিযোগ, তার নেতৃত্বে এই হামলাটি হয়েছে। পুরুলিয়া ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে নাম জড়িয়েছে আইসি সঞ্জীব ঘোষের। এবার রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করলেন শহর যুব তৃণমূলের সভাপতি পিন্টু মাঝি। তাঁর দাবি, মঙ্গলবার রাতে দুষ্কৃতীদের দিয়ে বাড়িতে হামলা চালিয়েছেন রঘুনাথপুরের আইসি। তারপর থেকেই গোটা পরিবার আতঙ্কে রয়েছে বলে দাবি করেছেন যুব তৃণমূল নেতা। আমাকেও এর আগে মিথ্যা মামলা দিয়েছে। বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ চলে সেই কার্যকলাপ প্রতিবাদ করছি, যেটা আমাদের করা কর্তব্য।
তার হয়তো সেখানে কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাই তিনি আমার উপর এরকম আচরণ করছে এবং আমার পরিবারের সদস্যদের উপরে কেস দেওয়া হচ্ছে। এরপরই আইসির বিরুদ্ধে হামলার অভিযোগে রঘুনাথপুরের এসডিপিওর কাছে লিখিত অভিযোগ করেছেন পিন্টু। মঙ্গলবার আইসি সঞ্জয় চক্রবর্তীর কালিম্পং থানায় বদলির নির্দেশ এসেছে। তার আগে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক দাবি করেছেন তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন অভিযোগ পেয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। এটা হাসির কথা হয়ে যাচ্ছে না? তৃণমূলের সভাপতি, যুব সভাপতি বলছে ওর বাড়িতে পুলিশ হামলা করছে। তৃণমূলের নেতারা আজকে বাড়ন্ত কয়লা বালি সব সিন্ডিকেট করছে পুলিশের মদতে। আজকে ওরাই বলছে যে পুলিশ হামলা করছে। এই ঘটনা নিজেদের ভাগ বাটোয়ারার লড়াই, ঠিকঠাক ভাগ সেটিং হচ্ছে না। সেটিং হলেই তখন আবার ঠিক হয়ে যাবে। তপন কান্দুকে কিভাবে আইসির মদতে হত্যা করা হয়েছে এবং সেই অভিযোগ আজকে আমাদের রঘুনাথপুর যে তৃণমূলের যুব সভাপতি সে এনেছে। এতে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে শাসন চলছে সেখানে আইন শৃঙ্খলার 12টা বেজে গেছে। এর পেছনে কারা আছে, কেন করেছে, এটা খুব তদন্তের বিষয়। আমরাও সন্দেহ করছি যে ব্যক্তি দুশ্মনী থেকে বা কী থেকে এটা হলো, এটা আমাদেরও জানার ইচ্ছা আছে। অলরেডি সে অভিযোগ করেছে, সেটা তদন্ত পুলিশ করছে। পুলিশ গেছিল, দেখা যাক কী হয়ে উঠে আসছে। বিরোধী পার্টি এটা কাজে লাগাতে পারে এই মুহূর্তে আর কি, যেহেতু আইসি সম্পর্কে তাদের অনেক সময় অনেকভাবে তারা প্রতিবাদ করেছে। সব মিলিয়ে এবার শাসক নেতার বাড়িতে হামলায় পুলিশ অফিসারের নাম জড়িয়ে যাওয়ায় সরগরম জঙ্গলমহলের জেলা। হংসরাজ সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে মহিলাকে অপহরণের চেষ্টা ও হুমকি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। মামলা তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। 7 জুনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। মহিলাকে অপহরণের চেষ্টা ও হুমকি মামলায় থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ। নরেন্দ্রপুর থানার থেকে সিআইডিকে মামলা হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার সমস্ত নথি অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিকে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 19 এপ্রিল বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু যে রিপোর্ট দিয়েছেন তাতে তদন্তে একাধিক খামতির কথা উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টকে অনুমোদন দেওয়ার পর পুলিশ সুপার ছুটিতে যান। এটা স্পষ্ট নয় যে কেন পুলিশ সুপার নিজের রিপোর্টে সই করেননি। যদি এসপি অফিসের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সই করেন তাহলে সেটা উল্লেখ করা উচিত ছিল। এর পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় তদন্তকারী অফিসার অর্ণব চক্রবর্তীর সবেমাত্র কনস্টেবল থেকে এসআই পদোন্নতি হয়েছে। তাই এই মামলা উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসারের দেখা উচিত। তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ইনভেস্টিগেশন ট্রান্সফার করে দিয়েছেন সিআইডিকে, আর আপনার ডিজি সাহেবকে বলেছেন যে আইওর এগেনস্টে যা অ্যাকশন নেবেন, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক বা আপনার সাসপেনশন হোয়াট এভার, সে ওনার যা মনে হয় আইও ইনক্লুডিং এনি আদার অফিসার ইফ হি ইজ স্যাটিসফাইড যে যার জন্য ভুল হয়েছে, যারা এখানে কোনোভাবে ভুলভাল করছে, তো ওনাদের এগেনস্টে অ্যাকশন নিতে ডিজি সাহেবকে লিবার্টি দিয়েছেন। গত 23 ফেব্রুয়ারি নরেন্দ্রপুরের মাদুরদহে এক মহিলাকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। সেই মামলাতেই বুধবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। हाईकोर्ट से जो ऑर्डर आया है मेरे लिए, उनके लिए स्वागत। उम्मीद है अब हमको नहीं मिलेगा। अब जो होगा सीआईडी अच्छा से खबर लगाएंगे, वही लोग जो करना होगा करेंगे। वो लोग कुछ नहीं किया, अब जो करना होगा सीआईडी लोग अच्छा से खबर लगाया, अच्छा से पता करेगा। এই মামলায় সিআইডি চাইলে অতিরিক্ত চার্জশিট বা নতুন করে চার্জশিট পেশ করতে পারে। ডিজিপিকে 7 জুনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।